তক্ষশিলার পর্ণকুটিরে একটি প্রদীপ নিবু নিবু হয়ে জ্বলছে। এখন অনেক রাত, প্রদীপের তেল ফুরিয়ে এসেছে। যুবকের তবুও ঘুম আসছে না কিছুতেই। সে ভাবছে কবে তার বিদ্যা শিক্ষা শেষ হবে, কবে সে ফিরতে পারবে নিজের দেশে। যুবক যতই নিজ দেশে ফেরার কথা ভাবুক, তার সামনে বিরাট বাধা আছে। গুরু মনে করে এখনো তার শিক্ষা শেষ হয়নি। শেষ হলেও বা কি, তাতেও কি সে ফেরার ছাড়পত্র পাবে? না, এক সাংঘাতিক শর্তে গুরুর কাছে ও বাধা পড়ে আছে। বিদ্যা শিক্ষা শেষ হলেই ওকে গুরুর দাস হয়ে থাকতে হবে। এই শর্তে যুবক রাজি হয়েছিল অনেক আগে। তখনও বুঝতে পারেনি শর্তটা এতদিন ওর জন্য কিরকম আত্মঘাতী হয়ে উঠবে। সেসব 7 বছর আগের কথা। তখন সে নিতান্তই বালক, অত বুঝে শুনে এই প্রতিশ্রুতি সে দেয়নি। কিন্তু এখন সে অনেকটা বড় হয়েছে। এই বসন্তে ওর 23 বছর পূর্ণ হবে। যুবক স্বপ্ন দেখে জীবনের আগামী দিনগুলো ও নিজের দেশেই কাটাবে। এটা তক্ষশিলার বিখ্যাত ভিষক ও শল্যবিদ গুরু আত্রেয়র আশ্রম। আচার্যের কুটির ছাড়াও এই আশ্রমে রয়েছে গবেষণাগার, শল্যাগার এবং শিষ্যদের জন্য অনেকগুলি ছোট ছোট কুটির। তারই একটিতে তৃণশয্যায় শুয়ে যুবক এসব ভাবছে। 7 বছর ধরে এই আশ্রমে সে শিক্ষা গ্রহণ করছে। কঠোর অধ্যাবসায় আর পরিশ্রম করে ও শিখেছে চিকিৎসাবিদ্যা। কিন্তু আর কতদিন? ওর মন যে বড় অস্থির হয়ে উঠেছে রাজগৃহের জন্য। রাজগৃহের কথা ভাবলেই যুবকের মন উদাস হয়ে যায়। পর্বতে ঘেরা সুন্দর এক সাজানো নগরী। সব থেকে সুন্দর যে চূড়াটি, তার নাম গৃচ্ছকূট। প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, গৃচ্ছকূটকে তখন অপূর্ব সুন্দর দেখায়। আর আছে রাস্তার দুপাশে সুদৃশ্য সব বাড়ি, বেণুবন, আমের বাগান, অসংখ্য জলাশয়। যুবক চোখ বুঝলেই রাজগৃহের এসব ছবি স্মৃতিতে উজ্জ্বল হয়ে ওঠে। তখন নিজেকে ধরে রাখা কঠিন হয়। তখন মনে হয় যেভাবে হোক সে গায়ের জোরে বা পালিয়ে সে চলে যাবে নিজের দেশে। আর তখনই তার মনে পড়ে নিজের প্রতিশ্রুতির কথা ও গুরুর সব থেকে প্রিয় আর মেধাবী ছাত্র। প্রতিশ্রুতি ভাঙলে বাকিটা জীবন আত্মগ্লানি এবং বিবেক দংশনে শেষ হয়ে যাবে। নিজের মনে যুবক কখনোই শান্তি পাবে না। যত ভাবে ততই যেন হতাশায় ডুবে যায় যুবক। ওর মনে পড়ে পিতার কথা, আসল পিতা নয়, পালক পিতা। আর মা, মায়ের কথা কি যুবকের মনে পড়ে না? আসলে কে তার মা? এটাই একটা বড় প্রশ্ন। প্রায় 2500 বছর আগের কথা বলছি। হ্যাঁ, 2500। তখন ভারতবর্ষকে বলা হতো জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের একদম উত্তর পশ্চিম দিকে ছিল গান্ধার রাজ্য। তক্ষশিলা ছিল গান্ধার রাজ্যের রাজধানী। এখন জায়গাটা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মধ্যে পড়ে। আর জম্বুদ্বীপের পূর্ব দিকে ছিল মগধ। আজকের দক্ষিণ বিহার হল সে সময়কার মগধ। রাজগৃহ ছিল তার রাজধানী। তখন এই রাজ্য ছিল প্রবল শক্তিশালী। বিম্বিসার ছিলেন মগধের পরাক্রমশালী রাজা। এখনকার মতো বাড়ির কাছে কলেজ বিশ্ববিদ্যালয় তখন ছিল না। সে সময় শিক্ষা লাভের জন্য ছাত্রছাত্রীদের বহু দূর দেশে যেতে হতো। তখনও নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি।
প্রাচীন এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় বলতে সকলে বুঝত তক্ষশিলা। 18 রকমের কলা অর্থাৎ বিদ্যা সেখানে শেখানো হতো। মগধের রাজগৃহ থেকে বারাণসী, সাকেত, শ্রাবস্তি, মথুরা, হস্তিনাপুর, রোহিতক হয়ে তবেই তক্ষশিলায় পৌঁছানো যেত। এই পথের দূরত্ব ছিল 192 যোজন, মানে আজকের হিসাবে প্রায় 2500 কিলোমিটার। এক কিশোর শুধুমাত্র শিক্ষা লাভের উদ্দেশ্যে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজগৃহ থেকে তক্ষশিলায় গিয়েছিল। না, এরকম ভাবার কোনো কারণ নেই যে তার বাবা মা তাকে সেখানে পাঠিয়েছিলেন। সে গিয়েছিল সম্পূর্ণ স্বেচ্ছায় এবং বাড়ির কাউকে কিছু না বলে। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। কিন্তু তক্ষশিলায় পৌঁছানোর পর গুরু আত্রেয়র শিষ্যত্ব নেওয়া অত সহজ ব্যাপার ছিল না। যুবকের স্পষ্ট মনে পড়ে প্রথম দিনটার কথা। সেদিন গুরুর আশ্রমে পৌঁছে ও খুব বিনয়ের সঙ্গে বলেছিল, গুরুদেব, আমাকে বিদ্যা দান করুন। আপনার শিষ্য হব বলে আমি বহু দূর থেকে এসেছি। আচার্য আত্রেয় বেশ অবাক হল। তার সামনে তার পুরনো ছাত্ররাও সংকোচে গুটিয়ে থাকে, কথা বলতে সাহস পায় না। আর এই সামান্য কিশোর এমন স্পষ্টভাবে এবং একদম সোজাসুজি তার কাছে বিদ্যা শিক্ষার আবেদন করছে। গুরু আত্রেয় গম্ভীরভাবে জিজ্ঞেস করেছিল, কে তুমি? কোন স্থান থেকে এসেছ? কিশোর নিজের পরিচয় এড়িয়ে যেতে চায়, শুধু বলে, আমি মগধের রাজগৃহ থেকে এসেছি। কিন্তু বংশ পরিচয়, গোত্র এসব না জানতে পারলে কাউকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করা আত্রেয়র পক্ষে অসম্ভব। তাই আত্রেয় আবার জিজ্ঞেস করে, কে তোমার পিতা? কি তোমার বংশ পরিচয়? তোমার গোত্র কি?